ইস, যদি আমার পাশে মেয়েটার সিট হতো তাহলে অনেক ভালো হতো। আল্লাহ হয়তো স্বপ্নটা পূরণ করলো, কিন্তু টাকলো আঙ্কেল আমার প্রেস্টিজের ১৩টা বাজিয়ে দিল। এই যে শুনছেন, এই সিটটা আমার। তোমার নাম? জি। কালা নাকি? তোমার নামটা কি? তানভীর আহমেদ। টাকলো আঙ্কেল আমার নামটা শুনে সিটের এদিক সেদিকে তাকিয়ে আমাকে বলল, সিটের কোথাও তো তোমার নাম লেখা নেই। নামটা সিটের সাথে না, টিকিটের সাথে থাকে। এই যে দেখুন। তাহলে টিকিটের উপর বসে থাকুন। এখানে বক বক করছেন কেন? পাশে বসে থাকা মেয়েটা মুচকি হেসে অন্যদিকে তাকালো। ঠিক সেই সময় কন্ডাক্টর এসে আমাদের ঝামেলাটা মিটিয়ে দিয়ে চলে গেল। সিটে বসতেই পাশে বসে থাকা মেয়েটি হালকা করে একটু নিজেকে সরিয়ে নিল। বাড়ি থেকে কিছুদিনের মুক্তির জন্য মামার বাড়িতে বেড়াতে যাচ্ছি। কলেজের পরীক্ষা সবেমাত্র শেষ করেছি। মা বাবার স্বপ্ন অল্প বয়সে আমাকে বিয়ে করিয়ে নাতিপুতির সাথে খেলাধুলা করবে। খুব ভালো করে বুঝতে পারলাম তাদের স্বপ্ন পূরণ করতে আমাকে পাঠা বলি হতে হবে। সকাল সকাল মা এসে ডাকাডাকি করে আরামের ঘুমটা হারাম করে দিল। মা, সকাল সকাল চিল্লাচিল্লি করো না তো। অনেক ঘুমিয়েছিস। এখন থেকে বৌমাকে সাথে নিয়ে ঘুমাবি, যাতে করে সকালে আর আমাকে ডাকতে না হয়। ছি ছি, কি যে বলো না তুমি। তুই কি মেয়ে মানুষ নাকি যে লজ্জা পাচ্ছিস? আমার কি লজ্জা করে না নাকি? তোমার মুখে কিছু আটকায় না? তুই অনেক বড় হয়ে গেছিস মনে হয়। দুদিন আগে ল্যাংটা হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতি, এত তাড়াতাড়ি লজ্জা হয়ে গেছে জানতাম না তো। আচ্ছা, লজ্জা হয়নি আমার। এবার তুমি যাও, আমি আরেকটু ঘুমিয়ে নেই। ঘুমাবি মানে? কালকে বিকালে কি বলেছিলাম মনে নেই নাকি? কি বলেছিলে? বলেছিলাম আজকে তোর জন্য মেয়ে দেখতে যাব। আমি তো ভেবেছিলাম মজা করে বলছো, আর একটু আগেই না বললে আমি এখনো ছোট আছি। আমি জানি আমার ছেলে বড় হয়নি, কিন্তু আমার আর তোর বাবার স্বপ্ন তোকে বিয়ে করিয়ে ফুটফুটে একটা মিষ্টি বউ নিয়ে আসবো, আর পরে নাতিপুতির সাথে দেখা করব। মা, আমি এখনই বিয়ে করতে চাই না। কেন বুঝতে পারছো না তোমরা? এক্ষুনি বিয়ে করতে হবে। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, আমি আর তোর আব্বু বাইরে অপেক্ষা করছি। সবাই তো পরীক্ষাটা শেষ করলাম, আর কিছুদিন পরে বিয়ে করি। না বাবা, তোমার কথাতে তো হবে না। তাছাড়া পাশের বাড়ির আপার ছেলেটাকে বিয়ে করাতে চাইলো তার বাবা মা, কিন্তু ছেলে আরও পড়াশোনা করতে চায় বলে আর বিয়েটা করায়নি। কিছুদিন পরে কি হলো, একটা বস্তির মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করলো। ওইটা তো ভালোবাসা ছিল, আমি তো কাউকে ভালোবাসি না। সেটা ওই ছেলেটাও বলেছিল তার কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়। মা এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ না, যেটা বলবে সেটা করিয়েই ছাড়বে। অবশেষে বলির পাঠার মতো রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়ে দেখতে যাওয়ার জন্য। ছোটবেলা থেকে বাবার সাথে একটু কম মিশতে শিখেছি। বাবা কাজের জন্য শহরের বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে। আবদারগুলো মায়ের কাছেই প্রকাশ করতাম। বন্ধু হিসেবে আমার পরিবার ছিল সর্বপ্রথম, কারণ আমি খুব ভালো করে জানতাম খারাপ সময়ে আমার পরিবার ছাড়া কেউ পাশে দাঁড়াবে না। অবশেষে মেয়ের বাড়িতে এসে হাজির আমরা। মেয়ের মা বাবার সামনে বসে আমার হাঁটু থরথর করে কাঁপছে। অন্যদিকে মেয়েটা এসে আমার হাতে শরবতের গ্লাসটা ধরিয়ে দিল। আমাকে শরবতটা দেওয়ার সময় মনে মনে ভাবলাম, এই সময় একটু না দেখলে পরে হয়তো মিস করে ফেলবো। তাই চোখটা বাঁকা করে ওপরে তুলে এক নজরে দেখে নিলাম। মেয়ে দেখার পর্ব শেষ করে গাড়িতে বসতেই মা জিজ্ঞেস করলো, মেয়ে পছন্দ হয়েছে? এখন যদি বলি মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, তাহলে কি তোমরা আমার বিয়ে ঠিক করবে? হ্যাঁ। তাহলে পছন্দ হয়নি। এত সুন্দর একটা মেয়ে দেখে আসলাম আর তুই বলছিস পছন্দ হয়নি? এর থেকে ভালো মেয়ে আর কোথাও পাওয়া যাবে না। এখন আমার পছন্দ না হলে তোমরা কি জোর করে পছন্দ করাবে নাকি? এমন করলে আমি কিন্তু বিয়েই করব না, বলে দিলাম। রাগ করছিস কেন? আচ্ছা, তোর জন্য অন্য একটা মেয়ে দেখব। এভাবে আরও দু একটা মেয়ে দেখা হলো আমার জন্য। সবগুলো মেয়ে দেখে এসে মা যখন জিজ্ঞেস করছিল মেয়ে পছন্দ হয়েছে নাকি, আমি প্রত্যেকবার না করেছিলাম। কিছুদিন যাওয়ার পরে, মা,
আমি একটু মামার বাড়িতে ঘুরতে যাব। এই সময় তুই গেলে আর আসবি না। বিয়েটা আগে কর, তারপরে বৌমাকে সাথে নিয়ে ঘুরে আসিস। মা, তোমাদের মুখে বিয়ে ছাড়া আর কোনো কথা নেই নাকি? আমি রাস্তায় বের হতে পারি না, লোক এসে জিজ্ঞেস করে কোন গ্রামে বিয়ে করলাম, মেয়ের বাবার নাম কি। আর ভালো লাগছে না, এবার এসব বন্ধ করো। আমার একমাত্র ছেলে, চুরি করে বিয়ে করাবো নাকি? 7 গ্রামের মানুষকে জানিয়ে তারপরে বিয়ে করাবো। আমি তো রাজি হয়েছি, এবার কিছু টাকা দাও, আমি গ্রামে মামার বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে যে মেয়ের সাথে বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। তুই সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি। অবশেষে মাকে রাজি করিয়ে রওনা দিলাম মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। গ্রাম বাংলার আবহাওয়া গায়ে লাগলে আনন্দে মনটা নেচে ওঠে। গাড়ির টিকিট কেটে কাউন্টারে বসে অপেক্ষা করছি। হঠাৎ একটা মেয়ে এসে কাউন্টারে জিজ্ঞেস করলো, কুঠির বাড়ি যাওয়ার গাড়ি কয়টায়? আমি কণ্ঠ শুনে আস্তে করে চোখটা তুলে মেয়েটার দিকে তাকাতেই আর চোখ ফেরাতে পারছি না। লিপস্টিকে আঁকানো হালকা লাল রঙের ঠোঁটগুলো কত সুন্দর করে কথা বলছে। কানের পাশে হালকা কালো লোম, লম্বা লম্বা ঝুমকাগুলো, মনে হয় একটা পরী দাঁড়িয়ে আছে আমার সামনে। একপাশ থেকে মুখটা খুব ভালো করে দেখা যাচ্ছে না, একটু কাছে থেকে দেখার ইচ্ছে মনটা ছটফট করছে। গাড়ি আসতে লেট হবে। মেয়েটির টিকিট সংগ্রহ করে আমার পাশের বেঞ্চে বসলো। দূরে থেকে দেখে যতটা ইচ্ছে হয়েছিল কাছে থেকে দেখার, এখন পাশে বসতেই নিজেকে ততটাই ভীতু মনে হচ্ছে। ভালো করে দেখতে পাবো জেনেও চোখ তুলে তাকানোর সাহসটা পাচ্ছি না। গাড়ি আসতে আর কিছুক্ষণ। এদিকে চাপের কারণে উঠে ওয়াশরুমে চলে গেলাম। গাড়ি এসে পড়ল। তাড়াতাড়ি করে বের হয়ে গাড়িতে উঠে দেখি টাকলু আঙ্কেল আমার সিটে বসে আছে। অবশেষে কন্ট্রাক্টর মামা ঝামেলাটা মিটিয়ে দিয়ে চলে গেল। গাড়ি ছুটে চলল শহর ছেড়ে গ্রামের দিকে। আমি মেয়েটার পাশে বসে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাচ্ছেন? কুঠির বাড়ি, নানার বাড়িতে বেড়াতে যাচ্ছি। আপনি কোথায় যাবেন? আমি মামার বাড়িতে যাচ্ছি। আপনি একা যাবেন? না, গাড়িতে বসে থাকা সবাই যাবে, সাথে আপনিও। আর কিছু বলে ওঠার আগেই মেয়েটি কানে হেডফোন লাগিয়ে অন্যমনস্ক হয়ে গেল। কিছুক্ষণ পরে অন্ধকারে চারদিকে ছড়িয়ে পড়ল। বাইরের পরিবেশটা দেখে মনটা ভরে যাচ্ছে। একটু পরে জানালাটা লাগিয়ে দিতেই মেয়েটি বলে উঠল, আপনি একটু এই পাশে আসবেন? আমার বাইরে তাকিয়ে থাকতে অনেক ভালো লাগে। হুম। মেয়েটি জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। নামটা এখনও জানতে চাওয়ার সুযোগ হয়নি। এদিকে সময়টা ধীরে ধীরে এগিয়ে আসছে। কিছুক্ষণ পরে উচ্চস্বরে শব্দ হওয়ার কারণে মেয়েটি ভয় পেয়ে আমার কাঁধে মাথা লাগিয়ে আমার হাত ধরে ভয়ে চোখ বন্ধ করে চুপ করে রইল। কন্ট্রাক্টর মামার থেকে জানতে পেলাম গাড়ির টায়ার ফেটে যাওয়ার কারণে এমন উচ্চস্বরে শব্দ হয়েছে। মেয়েটিকে বললাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, গাড়ি চাকা ব্লাস্ট হয়েছে। মেয়েটি বুক থেকে মাথাটা তুলে লজ্জিত অবস্থায় বলল, সরি। কোনো সমস্যা নেই, গাড়ি ঠিক হতে কিছুক্ষণ সময় লাগবে, আমি বাইরে যাব, আপনি চাইলে আমার সাথে আসতে পারেন। খুব ক্ষুধা পেয়েছিল। আচ্ছা চলুন, বাইরে দেখি কোনো খাবার পাওয়া যায় নাকি। মেয়েটি আমার সাথে গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে রইল। প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে গাড়ি ঠিক হতে। এদিকে আশেপাশে কোনো দোকান ছিল না। একটা লোক বলল, একটু সামনে খাবারের হোটেল পাওয়া যাবে। আমি মেয়েটিকে এসে বললাম, চলুন, একটু সামনে খাবারের হোটেল পাওয়া যাবে। না, যদি আবার গাড়ি আমাদের রেখে চলে যায়? যাবে না, কন্ট্রাক্টরকে নাম্বার দিয়ে যাচ্ছি, গাড়ি ঠিক হলে ফোন করে জানাবে। নাম্বারটা দিয়ে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার নামটা তো জানা হলো না। আমার নাম অপূর্ণা। অপর্ণা, অনেক সুন্দর নাম। ধন্যবাদ। কিন্তু অপর্ণা কেন? জীবনে কোনো কিছু অপূর্ণ হয়ে আছে নাকি? মেয়েটি মিষ্টি হেসে নরম কণ্ঠে বলে উঠল, না, নামটা আমার দাদু রেখেছিল। তাছাড়া আম্মু আমাকে মায়া বলে ডাকে। মা বলে আমার মুখ দেখলে নাকি মায়া চলে আসে। আচ্ছা, আমি আপনাকে কি নামে ডাকবো? আপনার যেটা বলতে ভালো লাগবে। আচ্ছা, তাহলে অপর্ণা নামেই ডাকবো।
মেয়েটি মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হোটেলে পৌঁছে গেলাম। অপর্ণা আমাকে বলল, আপনি খাবার অর্ডার করুন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। আমি ওয়েটারকে খাবার অর্ডার দিলাম। একটু পরে অপর্ণা এসে আমার কাছে অস্বস্তি বোধ হয়ে দাঁড়িয়ে আছে। এত তাড়াতাড়ি হয়ে গেল? আসলে ওখানে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, যদি কিছু মনে না করেন তাহলে আপনি কি? ওকে, চলুন। আপনার সমস্যা হলে থাক তাহলে। কোনো সমস্যা নেই, আপনি আসুন আমার সাথে। মেয়েটি ওয়াশরুমে চলে গেল। আমি বাইরে দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি, শেষ পর্যন্ত ওয়াশরুমের পাহারাদার হতে হলো। খাওয়া শেষ করে গাড়ির দিকে রওনা দিলাম। এসে দেখি গাড়িটা বেরিয়ে গেছে। মেয়েটি বিরক্তিকর নরম কণ্ঠে বলে উঠল, আপনাকে বললাম গাড়ি চলে যেতে পারে, এখন কিভাবে পৌঁছবো আমরা? কন্ট্রাক্টরকে নাম্বার দিয়েছিলাম ফোন দেওয়ার জন্য, ফোন না দিয়েই চলে গেল। ব্যাগের ভিতর আমার অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, এখন সেগুলো কিভাবে পাবো? আমি ফোন দিয়ে বলছি, জিনিসপত্র কোঠির বাড়ি কাউন্টারে নামিয়ে দিয়ে যাবে। হাঁটতে হাঁটতে কিছুটা পথ সামনে এগিয়ে আসলাম। একটা লোকের থেকে জানতে পারলাম এত সকালের আগে আর কোনো গাড়ি পাওয়া যাবে না। সামনে একটা হোটেল আছে, সেখানে রাতটুকু থেকে সকালে ভোরের গাড়ি করে কুঠির বাড়ি যেতে হবে। অবশেষে হোটেলে পৌঁছে গেলাম। এখানে এসে আবারও বিপদের মুখোমুখি হতে হলো। থাকার মতো একটা রুম আছে এবং স্বামী স্ত্রী ছাড়া ভাড়া দিবে না। অবশেষে অপর্ণাকে বুঝিয়ে একটা রুম দুজনে শেয়ার করলাম। আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। আমার মনে হয় একসাথে ঘুমানোর জন্য খুব ইচ্ছে হয়েছে। আমাদের হাতে আর কোনো রাস্তা ছিল না। আচ্ছা, আপনি আবার সব ইচ্ছে করে করেননি তো? একেই বলে মেয়ে মানুষ, যতই করো বিশ্বাস করবে না। কিছু বললেন আমাকে? আপনাকে না, আনন্দে গান গাইলাম। এখন ঘুমিয়ে পড়ুন, না হলে সকালের গাড়িটাও মিস করতে হবে। সামান্য কিছুক্ষণের পরিচয়ে একটা মেয়ে আমাকে এতটা বিশ্বাস করবে ভাবতে পারিনি। অবশেষে এক বিছানায় দুজন দুই দিকে মুখ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অপর্ণা আমার মাথার কাছে তার মাথাটা রেখে আমার বুকের ওপর হাত রেখে ঘুমিয়ে আছে। আমি হাতটা সরিয়ে উঠতে যাব, ঠিক তখনই অপর্ণা ঘুম থেকে জাগনা পেয়ে একটু লজ্জিত বোধ করলো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমাদের বেরিয়ে পড়তে হবে। দুজনে হোস্টেল থেকে বেরিয়ে কাউন্টারে পৌঁছে গেলাম। তারপরে দুজনের ব্যাগপত্রগুলো নিয়ে এবার চলে যাওয়ার সময় হয়ে গেল। অপর্ণাকে বিদায় দিয়ে আমি গাড়িতে বসতেই মনে পড়ল মেয়েটার কোনো নাম্বারই তো নেওয়া হলো না। নিজের বোকা মনকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছিলাম না। এতদিন পরে মামা মামি আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে। রাতে ঘুমানোর আগে অপর্ণার কথা মনে হলো। আমি মনে মনে বললাম, সেও কি আমাকে ভাবছে? ঘুমানোর আগে সিদ্ধান্ত নিলাম, এখানে যে কয়েকদিন থাকি অপর্ণাকে খুঁজে বের করতে হবে। এই কয়েকদিনে সারা গ্রাম খুঁজেছি অপর্ণাকে, কোথাও তার সাথে দেখা হয়নি। দীর্ঘশ্বাস ফেলে মনকে প্রশ্ন করলাম, আর কি কখনো দেখা হবে না অপর্ণার সাথে? পৃথিবীটা অনেক ছোট, হয়তো আবারও দেখা হতে পারে তার সাথে। মামা মামির থেকে বিদায় নিয়ে আবারও নিজ বাড়িতে চলে আসলাম। বিকেলে খাওয়া শেষ করে শুয়ে আছি, ঠিক তখনই মা এসে বলল, আমার তোর জন্য একটা মেয়ে পছন্দ করে রেখেছি। মেয়েটা দেখতে অনেক সুন্দর, তুই দেখলে এবার অপছন্দ করতে পারবি না। মা, আমি আর কোনো মেয়েকেই দেখতে যাব না। কেন? আমি একটা মেয়েকে ভালোবাসি। আগে তো কোনোদিন বলিসনি। তুই ঠিকানা দে, আমরা মেয়ের বাবা মায়ের সাথে কথা বলবো। আমি তার ঠিকানা জানি না। ঠিকানা জানিস না মানে? আচ্ছা তাহলে মেয়েটাকে বাসায় নিয়ে আয়, আমরা দেখি। মেয়েটার কোনো নাম্বার নেই আমার কাছে। ওগো শুনছো? তোমার ছেলে পাগল হয়ে গেছে মনে হয়, দেখো কি সব বলছে। মা, তুমি চুপ করবে একটু? তাহলে কি উল্টাপাল্টা বলছিস? আমি যা বলেছি সত্যি বলেছি। মেয়েটার নাম্বার নেই, তার ঠিকানা জানিস না, তাহলে কেমন করে ভালোবাসিস? বাবা, তুই পরীর প্রেমে পড়েছিস নাকি? পড়ি কিনা জানি না, তবে দেখতে পরীর মতোই সুন্দর। হায় আল্লাহ গো, এ কি করলে তুমি? আমার একটা মাত্র ছেলেকে অবশেষে তুমি পাগল বানিয়ে দিলে। তোমার ছেলে পাগল হয়নি মা, আগে পুরো ঘটনাটা শুনবে তো নাকি? কাউন্টারে বসে গাড়ির জন্য অপেক্ষা করছি।
হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ শুনে তাকিয়ে সেই পরীকে দেখতে পেলাম। তারপরে গাড়িতে বসে দেখি মেয়েটার সিট আমার পাশের সিটে। আস্তে আস্তে পুরো ঘটনাটা মাকে বললাম। মা কিছুটা অবাক হয়ে বলল, তুই আসলেই একটা বোকা। যেই মেয়ে তোকে বিশ্বাস করে এত কিছু করলো, তুই তার নাম্বার না নিয়ে চলে আসলি। এখন মেয়েটাকে কোথায় খুঁজে পাবি? মেয়েটা এই শহরেই থাকে। তুমি আমাকে কয়েকদিন সময় দাও। আমার মন বলছে তার সাথে আমার আবারও দেখা হবে। আচ্ছা, 1 মাস সময় দিলাম। যদি খুঁজে বের করতে পারিস তাহলে তার সাথে বিয়ের ব্যবস্থা করব। না হলে আমাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে হবে। আচ্ছা, 1 মাস তো, এর মধ্যেই খুঁজে বের করব আশা করি। মা চলে গেল। আমি ঘুমিয়ে পড়ার আগে ভাবছি এখন কোথায় খুঁজে পাবো অপর্ণাকে। পরের দিন সকালে খাওয়া শেষ করে কাউন্টারে চলে আসলাম। এখানে এসে 31 তারিখে যারা টিকিট সংগ্রহ করেছিল তাদের নামের তালিকা খুঁজে বের করলাম, কিন্তু অপর্ণা কাউন্টারে যে নাম্বারটা দিয়েছিল সেটা বারবার বন্ধ বলছে। অবশেষে বিষণ্ণ মনে বাড়িতে চলে আসলাম। মা আমাকে দেখে জিজ্ঞেস করলো, মেয়েটাকে খুঁজে পেলি? কাউন্টার থেকে নাম্বার সংগ্রহ করেছি, কিন্তু ফোন বন্ধ বলছে। এত বড় শহরে কোথায় খুঁজে পাবি? আমি বলি কি, তুই আমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেল। 1 মাস সময় নিয়েছি, ভুলে গেছো? তার মধ্যে যদি খুঁজে না পাই তাহলে বিয়ে করব। তার আগে এই বিষয়ে আর কোনো কথা বলবে না। প্রতিদিন রোজ একবার করে কাউন্টারে যেতাম। কাউন্টারে কিছু টাকা দিয়ে যাত্রীদের নাম চেক করতাম, কিন্তু অপর্ণার কোনো খোঁজ পেলাম না। অবশেষে মা বাবার পছন্দের মেয়েকে না দেখে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। বাসরাতে বউয়ের ঘোমটাটা তুলতেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। বউ আমাকে বলল, এভাবে কি দেখছেন? আমি কোনো কল্পনা দেখছি না তো? না, আপনি যা দেখছেন সব সত্যি। সেদিন আপনাকে, আমি আপনি করে বলতেই মুখটা চেপে ধরল। তারপর বউ বলল, এখন থেকে আপনি না, শুধু তুমি। তুমি জানো পাগলের মতো তোমাকে কত জায়গায় খুঁজেছি। সেদিন চলে যাওয়ার পরে আমি আপনাকে খুব মিস করেছি। তারপর আপনার মা বাবা আমার মা বাবার সাথে বিয়ে ঠিক করে। পরে আপনার ফটো দেখে আর না করতে পারিনি। যে ছেলে একটা মেয়েকে একলা একটা রুমে পেয়েও তার দিকে খারাপ দৃষ্টিতে তাকায় না, আজ যাই হোক তাকে নিঃসন্দেহে গ্রহণ করা যায়। আল্লাহ আমার চাওয়াটা পূরণ করেছে। যদি তোমাকে না পেতাম তাহলে জীবনের একটা চাওয়া অসম্পূর্ণ থেকে যেত। আচ্ছা, এবার আসেন, না হলে গল্প করতে করতে সকাল হয়ে যাবে। আমি আস্তে আস্তে বিড়াল মারার জন্য কাউন্টার বউয়ের কাছে চলে গেলাম। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।